ফারাজ গাড়ির সামনে কারো চিৎকার শুনতেই গাড়ি থেকে নেমে দৌড়ে সেদিকে এগিয়ে গেল। রাস্তায় পা ধরে বসে থাকা মেয়েটিকে দেখে শুকনো ঢোক গিলে নিল। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি ঠিক আছেন তো? মেয়েটা ব্যথায় কুঁকড়ে উঠল। এদিকে ওদিকে তাকিয়ে ব্যথায় নিজেকে সঁপে না দিয়ে ঝটপট উঠে দাঁড়ালো। হন্তদন্ত চোখে ফারাজের দিকে তাকালো সে। ব্যস্ত গলায় বলে উঠল, আপনার কোনো দোষ নেই, ঘাবড়াবেন না। আমি আসলে তাড়াহুড়ো করে ওপাশে যাচ্ছিলাম। ফারাজ চকিত বলে উঠল, আপনি আসলেই ঠিক আছেন? আপনার পা দিয়ে রক্ত বের হচ্ছে। চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। চমকে উঠল মেয়েটা। তৎক্ষণাৎ দাঁড়িয়ে নিজের ব্যাগটা হাতে নিয়ে বলে উঠল, হাসপাতাল? না না, ওখানে যেতে হবে না আমার। আমি ঠিক আছি। আপনার নাম? আপনি কি কোনো বিপদে আছেন? বলতে পারেন চাইলে। আমি নীরা বলেই থামলো কিছুক্ষণের জন্য। তারপর জিভা দিয়ে ঠোঁট আবার ভিজিয়ে নিয়ে বলল, হাতের ডান দিকে জাহিন ভিলা নামে একটা বাড়ি আছে না, ওখানে আমি এক লোকের হাত কেটে দিয়ে পালিয়েছি। আসলে উনি আমাকে চাকরির কথা বলে গ্রাম থেকে নিয়ে এসেছিল। মিথ্যা বলে এখানে নিয়ে এসে আমাকে খারাপ জায়গায় পাঠাতে চেয়েছিল। আমার সাথে অসভ্যতাও করছিল। নিজেকে বাঁচাতে আমি ওটা করে ফেলেছি। আপনি আমাকে এখানে কি সাহায্য করবেন বলুন তো? ফারাজ উদ্বিগ্ন গলায় বলে উঠল, হাত কেটেছেন মানে? দাঁড়ান এখানে, আমার বন্ধু পুলিশ অফিসার, ওকে কল দিয়ে আসতে বলছি। আপনি ঠিক আছেন তো? নীরা ওপর নিচ মাথা নাড়ল। ভীত সন্তুষ্ট গলায় বলে উঠল, আমাকে ধরে নিয়ে যাবে না তো? ফারাজ বন্ধুকে কল দেওয়ার মিনিট 20 মাঝে একটা গাড়ি এসে তাদের গাড়ির সামনে থামলো। গাড়ি থেকে ফারাজের বয়সী একজন উঁচু লম্বা শ্যামবর্ণের পুরুষ বেরিয়ে এলো। ফারাজের সাথে হাত মিলিয়ে বলে উঠল, কোথায় মেয়েটা? ফারাজ নিজের গাড়ির দিকে ইশারা করে নীরাকে দেখালো। গুটিসুটি মেরে পিছনের সিটে বসে আছে সে। ফারাজ ফিরে তাকিয়ে বলল, শোন সাদমান, মেয়েটা খুব ভয় পেয়ে আছে। ধমকে কথা বলিস না। আর ও বাড়িতে ফোর্স পাঠিয়েছিস? কি অবস্থা ওখানে? সাদমান মুখে কাঠিন্য ভাব রেখেই বলল, হসপিটালে নেওয়া হয়েছে। হাতের অল্প একটু অংশ কেটেছে। মেয়েটা আত্মরক্ষার জন্য করেছে ওটা। ফারাজ মাথা নিচু করে কিছু ভাবল। পরক্ষণেই নিজের ভাবনাটা সাদমানের সামনে উপস্থাপন করতে দেরি করল না। ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা শোন, মেয়েটা গ্রাম থেকে এসেছে। এখানে কেউ নেই, কি করবি? অচেনা একটা মেয়ে, ভাববার বিষয়। কিন্তু মেয়েটা যেহেতু বিপদে পড়েছিল, সেটা নিয়েও ভাবতে হবে। মেয়েটাকে ডাক একটু। সে না হয় ডাকলাম, কিন্তু কি করবি? আমি কি ওয়াহাজ ভাইকে জানাবো? ওয়াহাজ ভাই কি করবে? উনি এমনিতে আমার ওপর রেগে আছে। আরে ওসব 4 বছর আগের কথা। তুই তো কিছু করিসনি। ওপর মহল থেকে ভাইকে কাজ করতে দেয়নি। আমিও তো যোগাযোগ করতে পারিনি। তুই বল কি করবি? মেয়েটার সাথে কথা বলতে হবে আগে। ডাক ওকে। ফারাজ গাড়ির কাছে গিয়ে গাড়ির জানালায় আঙুলের উল্টো পাশ দিয়ে শব্দ করতে নীরা বাহিরে তাকালো। ফারাজ গাড়ির দরজাটা খুলল। সাদমানকে দেখিয়ে বলল, উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছে। ভয় নেই, আমার সাথে আসুন। নীরা গাড়ি থেকে নেমে ফারাজের পিছু পিছু সামনে এগিয়ে এলো। সাদমান সেখানেই দাঁড়িয়ে। ফারাজের সাথে অন্ধকার থেকে আলোর দিকে কাউকে আসতে দেখছে সে। কম উচ্চতার একটা মেয়ে বুকের সাথে মাঝারি আকারের একটা ব্যাগ জড়িয়ে নিয়ে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই মুখটা স্পষ্ট দেখতে পেল সাদমান। ভয়ার্ত মুখটা নজরে আসলো। মেয়েটা বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। ফারাজের সাথে সাথে সামনে এসে দাঁড়ালো। সাদমানের দিকে তাকাতে মাথাটা বেশ কিছুটা উঁচু করতে হলো তার। অসহায় মুখে বলল, স্যার আমি ওটা করতে চাইনি, হয়ে গেছে। আমাকে প্লিজ ধরে নিয়ে যাবেন না? শেষের কথাটা বলার সময় নীরার গলা ভারী হয়ে আসছিল। কথা বেঁধে বেঁধে যাচ্ছিল। নীরার অবস্থা দেখে সাদমান একটা শ্বাস টানল। স্বাভাবিকভাবেই বলল, আপনি আমাকে ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। আপনি যা করেছেন তাতে লোকটার কিছুই হয়নি। আপনাকে ধরে নিয়ে যাব কেন? পুলিশকে শুধু ধরে নিয়ে যায় নাকি? নীরা সাদমানের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে ফারাজের দিকে তাকালো। বলল, জানেন আমাদের গ্রামে যতবার পুলিশ এসেছে ততবারই কাউকে না কাউকে নিয়ে গেছে। ফারাজ নীরার ভয় কাটাতে মৃদু হাসলো। সে বেশ বুঝতে পেরেছে নীরা পুলিশ সম্পর্কে বেশি কিছু জানে না। তাদের মধ্যকার দূরত্ব অনেক। ফারাজ মুখে হাসি রেখে বলল, আপু ওরা অপরাধ করেছিল হয়তো। পুলিশ তো সাহায্য করার জন্য আছে। ও আমার বন্ধু, আপনাকে সাহায্য করার জন্যই এসেছে।
ভয় পাওয়ার দরকার নেই। ফারাজ থামতেই সাদমান নীরাকে উদ্দেশ্য করে বলল, আপনি শহরে এলেন কেন? ও লোকের সাথে অপরিচিত জায়গায় যে এসে পৌঁছালেন, এখন থাকবেন কোথায়? এখানে পরিচিত কারো বাসা আছে? নীরা দুই পাশে মাথা নাড়ল, যার অর্থ এখানে কারো বাসা নেই। সাদমান কিছু একটা ভেবে নীরাকে গাড়িতে গিয়ে বসতে বলল। নীরা অবাধ্য না হয়ে সোজা গিয়ে ফারাজের গাড়িতে বসলো। সাদমান ফারাজের সামনাসামনি এসে দাঁড়ালো। নীরাকে আর একবার দেখে বলল, মেয়েটা অতিরিক্ত সহজ সরল, গ্রাম থেকে এসেছে, শহরের মানুষ মনের প্যাঁচ বোঝেনি, সব কিছু অচেনা। এখন এত রাতে কোথায়? তোর বাসায় নিয়ে যাবি নাকি? ফারাজ ছিটকে দূরে সরে গেল। ভুরু কুচকে বলে উঠল, পাগল হয়েছিস তুই? একটা এই বয়সের মেয়েকে আমি বাড়িতে নিয়ে যাব? আমার বউ জানলে আমাকে তালাক দিয়ে দেবে। সাদমান কোমরে হাত দিয়ে বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো। তারপর বলল, তোর এখনো বিয়ে হয়নি ভাই? এরকম বয়স মানে কি? তোর বয়স কত? 33, তাই না? আমার কত? আমি তোর জুনিয়র। যদিও আমরা বন্ধু, তবু আমি তোর ছোট। আমি ওই মেয়েটার কি ব্যবস্থা করব? আমি বাসায় নিয়ে গেলে মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তোর চেয়ে তাও অনেক ছোট আছে। রাগ তোর ছোট। আমি বাসায় নিয়ে যেতে পারবো না। কখন কে কি বলে ফেলবে, মানুষের মুখ আটকানো যায় না। সাদমান কিছু একটা ভাবলো। কিছুক্ষণ চুপ থেকে ফারাজের দিকে তাকালো। ফারাজ ইশারায় কি হয়েছে জানতে চাইলে সাদমান বলল, আচ্ছা, ওয়াহাজ ভাইয়ের বাড়িতে আজকে রাতটা রাখতে পারবে না? আগামীকাল দেখা যাবে কিছু করা যায় কি না। ফারাজও সাদমানের কথাটা ভেবে দেখলো। খুব একটা ভুল বলেনি। মেয়েটা বেলার চেয়েও অনেক ছোট। এত রাতে কোথায় যাবে? রাতের শহর যে হিংস্র থেকেও অনেক বেশি হিংস্র হয়ে ওঠে, সেটা কে না জানে। হয়তো দেখা গেল আগামীকাল মেয়েটার কোনো খারাপ খবর পেল, তখন নিজেকেই দোষী মনে হবে। আচ্ছা, আমি দেখছি, দাঁড়া বলেই পকেট থেকে ফোনটা বের করলো ফারাজ। সাদমানের থেকে কিছুটা দূরে সরে গেল সে। মুখে বিশ্বাস রেখেই সে বেলাকে কল দিল। ওপাশ থেকে তাড়াতাড়ি কলটা রিসিভ হলো। ভেসে এলো মেয়েলি কণ্ঠ। বাসায় পৌঁছে গেছেন? ফারাজ বেলার প্রশ্নের উত্তরে বলল, না, বাসায় যাননি। অনেকক্ষণ হলো বেরিয়েছেন তো। কোথায় আছেন? আপনাদের বাসা আর আমাদের বাসার মাঝামাঝি দাঁড়িয়ে আছি। বেলা জানতে চাইল, দাঁড়িয়ে আছেন কেন? আসলে একটা বিপদ ঘটে গেছে। শোয়া থেকে তৎক্ষণাৎ উঠে বসলো বেলা। অস্থির চিত্তে বলে উঠল, কি হয়েছে? ঠিক আছেন আপনি? ফারাজ মৃদু হেসে বলল, আপনি আমার কথা কেন জানতে চাইছেন? আমি তো বলিনি আমি বিপদে পড়েছি। বেলার অস্থিরতা বেড়ে গেল। ফারাজের কথার জবাব না দিয়ে বলে উঠল, আপনি ঠিক আছেন কি না সেটা বলুন। ঠিক আছি, আমার একটা হেল্প চাই। বেলা চিন্তিত গলায় বলে উঠল, এত রাতে হেল্প? কি হেল্প চাই? এসে বলি। বাসায় আসবেন? আবার কি হয়েছে বলুন তো? আমার চিন্তা হচ্ছে। 10 মিনিট লাগবে আসতে। ফোনে বললে বুঝবেন না, এসেই বলি। ফারাজ, চিন্তা হচ্ছে আমার, একটু চিন্তা করুন আমার জন্য। পরপর দুটো গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে। ওপরের ফ্ল্যাটে গাড়ির শব্দ পৌঁছাতেই পায়চারি থেমে গেল বেলার। ঘর থেকে বেরিয়ে বেলকানির দিকে চলে এলো। আগ পিছ করে দুটো গাড়ি থেমে আছে। দুটো গাড়ি থেকে একে একে 3 জন নামলো। ফারাজ ছাড়া সবাই অচেনা। অচেনা মুখ দেখে বেলা যতটা না ঘাবড়ালো, তার চেয়ে বেশি ঘাবড়ালো ফারাজের গাড়ি থেকে অচেনা মেয়েকে বের হতে দেখে। চট করে মাথায় এলোমেলো কিছু প্রশ্নের উত্থান ঘটল। যেটা বেশি মাথায় ঘুরছে সেটা হলো, কে মেয়েটা? ফারাজ কোন বিপদের কথা বলেছিল? কলিং বেলের আওয়াজ শুনেই বেলার দরজা খুলতে গেল। বুক কাঁপছে তার, অন্যরকম কিছু হয়ে যাবার ভয়ে। সন্নিহান সে নিজের রুমের মধ্যেই আবার পায়চারি শুরু করলো। খট করে কেউ দরজার সিটকিনি খুলল। দরজা খোলার সাথে সাথে ওয়াহাজের গলা পেল বেলা। তার মানে ওয়াহাজ গিয়ে দরজা খুলেছে। গলার স্বর একজন থেকে এবার 2 জন 3 জনের শোনা যাচ্ছে। মৌ রুম থেকে বেরিয়েছে বুঝতে পেরে বেলাও ধীরে ধীরে রুমের বাহিরে পা রাখলো। ড্রয়িং রুমেই বসেছে সবাই। 20-21 বছর বয়সী মেয়েটাকে দেখে বেলা যেন একটু শান্ত হলো। এত ছোট মেয়েকে নিশ্চয় ফারাজের সাথে মেলানো যাবে না। এগিয়ে গেল ওদিকে। মৌ বেলাকে দেখতে পাশে জায়গা করে দিল বসার জন্য। কেউ তখনও আসল কথা শুরু করেনি। ফারাজের পাশে বসা ছেলেটা ওয়াহাজের সাথে অতীত নিয়ে কিছু কথা বলছিল। ওয়াহাজ যখন পুলিশের হয়ে আড়ালে থেকে কাজ করত, তখন সাদমান নতুন চাকরিতে জয়েন করেছিল। তাদের দলে কাজ করত সে।
তারপর ওপর মহলের 2 নম্বরীতে সব কাজ মাঠে মারা যায়। তখন থেকেই পুলিশের ওপর তীব্র রাগ জন্মে ওয়াহাজের। সেই জন্য সাদমানের সাথে একটা ভালো সম্পর্ক থাকলেও পরে আর যোগাযোগ হয়ে ওঠেনি। দুইজনের মধ্যে কথাবার্তা শেষ হলে ওয়াহাজ ফারাজের দিকে তাকালো। ইশারায় নীরাকে দেখিয়ে বলল, মেয়েটার কথা বলো, কি সমস্যা? ফারাজ একবার বেলার দিকে দেখে আবার নীরার দিকে দেখলো। শুকিয়ে যাওয়া গলায় বলল, আমি বাসায় ফিরছিলাম, তখনই উনি গাড়ির সামনে পড়ে। পায়ে চোট লেগেছিল, আমি ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। ওনাকে কেউ গ্রাম থেকে নিয়ে এসেছিল জব দেওয়ার কথা বলে। সেই লোক নাকি ওনার সাথে খারাপ আচরণ করেছিল। নিজেকে বাঁচাতে হাতে আঘাত করে পালিয়ে এসেছে। এখানে কেউ পরিচিত নেই। একটা বিপদ থেকে বেঁচে ফিরেছে। রাতে আর একটা বিপদে পড়বে না কে বলতে পারে। তাই ভাবলাম আজকে রাতটা যদি এখানে থাকার ব্যবস্থা করা যায়। ওয়াহাজ নীরার দিকে তাকিয়ে বলল, উনি যা বলল তা সত্যি? নীরা ওপর নিচ মাথা ঝাঁকালো, যার অর্থ সব সত্যি। সাদমান পাশে থেকে বেলাকে উদ্দেশ্য করে বলে উঠল, আপু, আজকে রাতটা ওনাকে এখানে রাখা যাবে না? আমি কালকে ওনাকে নিয়ে যাব। বেলা কি বলবে বুঝতে পারছে না। একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে সাহায্য করা উচিত, কিন্তু কার মনে কি চলে সেটা তো বোঝা যায় না। এই শহরে অনেক কিছুই তো ঘটে। মেয়েটাকে বাজিয়ে দেখতে বেলা গম্ভীর স্বরে নীরাকে প্রশ্ন করে বলে উঠল, নাম কি তোমার? জি, নীরা। তৎক্ষণিক প্রশ্নের জবাব দিয়ে বেলার দিকে তাকালো সে। পাশে থেকে মো বলে উঠল, বাসায় কে কে আছে? মুখটা নিস্তেজ মেরে গেল। মাথা নিচু করে বলল, মা ছোটবেলায় মারা গেছে, আব্বা কিছুদিন আগে। বাড়িতে সৎ মা, তার ছেলে মেয়ে। আমাকে বয়স্ক একটা লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আমি বিয়ে করব না জন্য আমার সব জিনিসপত্র নিয়ে শহরে চলে এসেছি। গ্রামের ওই ভাই আমাকে স্টেশন থেকে নিয়ে এসেছে। ওনাকে ভালো মানুষ বলেই জানতাম। পেটে পেটে যে শয়তানি সেটা বুঝতে পারিনি। নীরাকে থামিয়ে দিয়ে ওয়াহাজ বলে ওঠে, রুম শেয়ার করে থাকতে পারবে তো? আমাদের এখানে আর একটা ছোট যে রুম আছে ওখানে বেড নেই। আমার বোনের সাথে পাশের ওই রুমে থাকতে হবে। সমস্যা হবে না তো? নীরা দুই পাশে মাথা নাড়িয়ে বলল, আপার সমস্যা হবে না? বেলা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, না, আমার কথা ভাবতে হবে না। সাদমান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারাজের পিঠ চাপড়ে বলে উঠল, চল ভাই, তুই যা। ভয় পাচ্ছিলি তা হয়নি, সব ভালোই ভালোই সমাধান হয়ে গেল। ওয়াহাজ উঠে দাঁড়ালো। মৌকে বলল, আমার মাথা ধরেছে একটু, আমি রুমে গেলাম। বেলা বোন আমার, তুই নীরার একটু খেয়াল রাখিস। সব কথা সকালে হবে। আজ শরীরটা ভালো লাগছে না। শেষ কথাটা বেলাকে বলতেই বেলা বলে উঠল, ঠিক আছে ভাইয়া, ভাবি তুমিও যাও। ওনারা গেলে আমি দরজা আটকে দিচ্ছি। সাদমান এতক্ষণে নীরার দিকে একটু ভালোভাবে দেখল। মেয়েটা এখনো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। সাদমান সাহস দিয়ে বলল, ভয় নেই এখানে। আপনি নিশ্চিন্তে আজকে রাতটা অন্তত এখানে থাকুন, তারপর আমি দেখছি কি করা যায়। আমি প্রয়োজনে আগামীকাল বিকালেই চলে আসব। ঠিক আছে। নীরা হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাদমান উঠে দাঁড়ালো, দরজার দিকে চলেও গেল। ফারাজ বেলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসছি, সাবধানে থাকবেন। বেলা মৃদু হেসে বলল, আপনি সাবধানে যাবেন। আঙ্কেল আন্টিকে আমার সালাম জানাবেন। ফারাজ বেলার চোখে চোখ রেখে বলল, আপনি এসেছেন শুনলে আমার দেরি করতে চাইবে না। আপনি এবার তৈরি তো? বেলা মুচকি হেসে বলল, আসুন এবার। ফারাজ পূর্বের কথা মনে করে বলে উঠল, তখন ভয় পেয়েছিলেন? বেলা মাথা ঝাঁকিয়ে বলল, একটু। আমার সাথে অপরিচিত কোনো মেয়েকে দেখে অবিশ্বাস করেননি? আপনাকে অবিশ্বাস করা যায় না ফারাজ। ফজরের আজানের ধ্বনি কানে যেতেই উঠে বসে নীরা। পাশে ঘুমন্ত বেলাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। বেলাকে দেখে খুব একটা সিনিয়র মনে হয় না তার কাছে। রুমে লাইট অন রেখে ঘুমিয়েছিল তারা। গতকালের ক্লান্তিতে রাতে বিছানায় শরীর রাখতেই কখন যেন ঘুমিয়ে গিয়েছিল সে। আজান শুনে ঘুম ভাঙছে। প্রতিদিন উঠতে উঠতে অভ্যাস হয়ে গিয়েছে তার। পাশে জোরে কিছু বেজে উঠতেই চমকে ওঠে নীরা। বেলার ঘুম ভাঙতে দেখে নির্বিকার চিত্তে সেদিকে তাকিয়ে থাকে। বেলা চোখ খুলে নীরাকে দেখে প্রথম পর্যায়ে একটু ভয় পায়, পরবর্তীতে উঠে বলে, নিজেকে সামলে মৃদু হেসে বলল, কখন উঠেছ? অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেছে। আসলে আমি নামাজের জন্য অ্যালার্ম দিয়ে রেখেছি। নীরা শান্ত গলায় বলল, অ্যালার্মের আগেই উঠেছি। আমার প্রতিদিন এই সময়ে ঘুম ভেঙে যায়। বেলা সাগ্রহে জানতে চাইল, নামাজের জন্য? আপনাদের বাসায় কোথায় কি আছে আমি তো জানি না।
আপনাকে ডাকতেও সাহস পাচ্ছিলাম না। তখনই অ্যালার্ম বেজে উঠল। বেলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। খোলা চুল বাঁধতে বাঁধতে বলল, চলো ফ্রেশ হয়ে উজু করে নাও। আমার ব্যাগে নতুন ব্রাশ আছে, আমি তোমাকে ওটা দিচ্ছি, অপেক্ষা করো। বেলা নিজের ব্যাগ থেকে একটা ব্রাশ বের করে নীরার হাতে ধরিয়ে দিল। বলল, বাহিরে গিয়ে বাম পাশেই দেখো বেসিন আছে, ওখানে ফ্রেশ হয়ে উজু করে নাও। মাথা মাসা পর্যন্ত ওখানেই করো, আর রুমে এসে ওয়াশরুমে গিয়ে পা ধুয়ে নিও। আমি ততক্ষণে জায়নামাজ আর খিমার গুছিয়ে রাখি। বেলার ব্যবহারে সন্তুষ্ট হলো নীরা। বেলার মুখের দিকে চেয়ে থেকে বলল, আপনি না খুব ভালো। ওয়াহা সকালে নাস্তা শেষ করে অফিসে চলে গিয়েছে। বাসায় 3 জনের পরিচয়ের পর আড্ডা ভীষণ জমে উঠেছে। নীরা মিশুকে প্রকৃতির। বেলা আর মৌয়ের সাথে ভাব জমিয়ে নিতে বেশি সময় লাগেনি তার। দুপুরে মৌ আর বেলা রান্না করছিল। নীরা তাদের সাথে থেকেই নিজের অতীত নিয়ে কথা বলছিল। 3 জনের আড্ডা বেশ জমে উঠেছে। এমন সময় মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ চুলার আঁচ কমিয়ে হাতটা মুছে নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো ফাহমিদা বেগম কল দিয়েছেন। হাসি মুখে কলটা রিসিভ করলো সে। হ্যালো মা। ওপাশ থেকে ফাহমিদা বেগম গলার স্বর নরম করে বললেন, বেলা এসেছে শুনলাম, কোথায় সে? দেশে এলো আর একটা বার জানালো না পর্যন্ত। মৌ বেলার দিকে তাকিয়ে হেসে বলল, উনি কাউকে জানিয়ে আসেননি, কাল বাসায় ছিলাম, ওয়াহাজের ফোন আমার হাতে ছিল, ফোনটা বেজে ওঠায় রিসিভ করলাম, আর দেখি বেলা বলছে দরজা খুলতে। ব্যাস দরজা খুলে দেখি ফাহমিদা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, বেলা কি ফারাজকে পছন্দ করে? ও বলছিল বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তুই আগে বেলার সাথে কথা বলে দেখলে ভালো হতো না? আমার আর তোর বাবার দিক থেকে কোনো সমস্যা নেই, বেলাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করিস। মৌ সাথে সাথে অট্ট হাসিতে ফেটে পড়ল। বেলা ভুরু কুচকে তাকালো মৌয়ের দিকে। এদিকে নীরা দুইজনের মুখের দিকে বারবার তাকাচ্ছে, কিছু বুঝতে পারছে না সে। শুধু জিজ্ঞাসু চোখে চেয়ে রইল। ওদিকে কলিং বেলের আওয়াজ হতেই চমকে উঠল নীরা। এসবে তার অভ্যাস একেবারেই নেই। বেলা দরজার দিকে তাকিয়ে বলে উঠল, এই সময় কে এলো? ভাইয়ার আসতে তো অনেক দেরি। বেলা দরজা খুলতে বাহিরের দিকে যাবে তখনই নীরা বলে উঠল, আপু আমি দরজা খুলে দিই। বেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওড়নাটা টেনে মাথার ওপর থেকে কপাল পর্যন্ত নিয়ে এগিয়ে চলল দরজার দিকে। দরজার কাছে গিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল। দরজার ছিটকিনি খুলে ওপাশে সাদমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসল। সালাম দিয়ে সাদমানের মাথা নিচু করে বলল, আপনি এখন? বিকেলে আসবেন বলেছিলেন। সাদমান নীরার প্রশ্নের উত্তর না দিয়েই বলল, আমার সাথে আপনাকে একটু যেতে হবে। নীরা সংকোচের সাথে জানতে চাইল, কেন? কি এসেছে নীরা? ভেতর থেকে ডাক আসতেই নীরা সাদমানকে ভেতরে প্রবেশ করতে বলে। ভেতর দিকে চলে এলো সে। রান্নাঘরের সামনে এসে বেলাকে বলল, আপু সাদমান সাহেব এসেছেন। রান্নাঘর থেকে মৌ আর বেলা বেরিয়ে এলো। সাদমানকে দেখে বসতে বলল বেলা। মৌ চাপা হেসে জিজ্ঞেস করলো, আপনি বসুন, আমি 1 কাপ চা নিয়ে আসি। সাদমান খাবে না বললেও মৌ সাদমানের কথা না শুনে সোজা রান্নাঘরে চলে গেল। বেলা নীরার পাশে গিয়ে দাঁড়িয়ে সাদমানকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া এখন আসলেন যে, বসুন না প্লিজ। সাদমান পাশের সোফায় বসতে বসতে নীরার দিকে তাকিয়ে বলল, আসলে কালকে যাকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে যে অপরাধের কথা বলা হয়েছে সেটা কতটা সত্য সেটা জানতে ওনাকে থানায় যেতে হবে। নীরা পূর্বের মতো ভীত সন্তুষ্ট হয়ে জিজ্ঞেস করলো, আমাকে কি ধরে রাখবেন? যদি উনি স্বীকার না করে তাহলে আমাকে ধরে রাখবেন? সাদমান কপাল চাপড়ে বলে ওঠে, আপনি এত বোকা কেন? আপনাকে কেন ধরে রাখবো? রাখতেই পারেন, আপনার ওপর ভরসা নেই। ফিকফিক করে হেসে উঠল বেলা। নীরার বাহুতে ধাক্কা দিয়ে বলল, চলো রেডি করে দিই তোমাকে। ভাইয়া ওকে আবার রেখে যাবেন তাই না? শেষের প্রশ্নটা সাদমানকে উদ্দেশ্য করে বলল বেলা। সাদমান চকিত বলে উঠল, আমার বাসার ওদিকে একটা বাসা মেয়েদের হোস্টেল টাইপ, ওখানে সিট খালি আছে। আমি ভাবছিলাম ওনাকে ওখানে তুলে দেব, একটা ছোটোখাটো জবের ব্যবস্থা করে দিলে ওনার আপাতত হয়ে যাবে। বেলা কিছুক্ষণ চুপ থেকে ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা আপনি আগে আজকের কাজটা শেষ করুন, তারপর আমাদের কথা হবে। সাদমান মাথা নাড়িয়ে ফোন স্ক্রিনে চোখ রাখে। মৌ এসে চা বিস্কুট দিয়ে পাশে বসে টুকটাক আলাপ করতে থাকে।
বেলা নীরাকে রুমে নিয়ে এসে নীরার ব্যাগ থেকে জামা কাপড় বের করতে বললে নীরা বেলার কথা মতো ব্যাগ থেকে কিছু জামা কাপড় বের করলো। বেলা নড়ে চড়ে সেগুলো দেখে মাথা চুলকে বলল, আর কিছু নেই নীরা? দুই পাশে মাথা নেড়ে বলে উঠল, না, আমি তো এগুলোই নিয়ে এসেছি শুধু। তুমি আমার ড্রেস পরে যাবে? তোমার ঠিকঠাকই হবে বোধহয়। বেলার প্রস্তাব মেনে নিতে নীরার কেমন একটা লাগছে। দ্বিধায় পড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বেলা কিছু একটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, তুমি আমার ছোট বোনের মতো, তুমি নিলে আমার ভালোই লাগবে। বেলার কথাটা নীরার কানে পৌঁছাতে বুকটা কেঁপে উঠল। বুকে হাত দিয়ে ঢোক গিলল সে। বেলার দিকে নজর রেখে বলল, আমাকেও বোন বলা যায়? বেলা নীরার কাছে এসে দাঁড়িয়ে পূর্বের ন্যায় মৃদু হেসে বলল, কেন বলা যায় না? আমি বলছি তো, তুমি সৎ মানে আমি তোমার পাশে আজীবন আছি। হ্যাঁ, আজীবন আছি। তুমি যাও, নিজেকে সঠিক প্রমাণ করে ফিরে এসো। ওয়াহাজ অফিস থেকে 2টার দিকে ফিরে এসেছে। তিনজনে বসে খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প করছিল। হঠাৎ বেলা উঠে দাঁড়ায়। ওয়াহাজ ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভাইয়া, আমি গতকাল যা যা এনেছি সেগুলো তো আনপ্যাক করা হয়নি। আল্লাহ বাঁচিয়েছে, নষ্ট হওয়ার মতো কিছু নেই এতে। দাঁড়াও, আমি নিয়ে আসি। বলেই বেলা নিজের রুমের দিকে ছুটল। একটা লাগেজ নিয়ে মিনিট খানেকের মাঝে ফিরে এলো। বিছানার কাছাকাছি নিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বিছানার ওপর তুলে দাও তো এটা। বেলার কথা মতো ওয়াহাজ বড় লাগেজটা বিছানার ওপরে তুলে দিল। বেলা গিয়ে এক পাশে বসে লাগেজ থেকে একে একে বিভিন্ন রকমের জিনিসপত্র বের করে কার কার জন্য কি কি নিয়ে এসেছে সেটা বলছিল। একটা প্যাকেট বের করে মৌয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার ভাইকে দিও, সাথে আঙ্কেল আন্টিরগুলোও পাঠিয়ে দিও। মৌ মুচকি হেসে বলে উঠল, আমার ভাইকে আমি কেন দেব? তুমিই দিও, রেখে দাও। ওয়াহাজ হাতের গিফটটা নাড়াচাড়া করতে করতে বলল, আজকে ফ্রি আছি, সন্ধ্যায় বের হবি তোরা? অনেক দিন একসাথে বের হওয়া হয় না। মৌ নিজের পাওয়া জিনিসগুলো গুছিয়ে এক পাশে রেখে সহস্য বলে উঠল, হ্যাঁ, আমাদের একসাথে বের হওয়া প্রয়োজন। কতগুলো বছর হয়ে গেল, কত মিস করেছি আগের দিনগুলো। আজ তাহলে বের হওয়া যাক। বেলা সহসা চাপা স্বরে বলল, নীরাতে এখনো ফিরল না, ওকে নিয়ে যাব না? ও যদি নির্দোষ হয় তাহলে আমাদের সাথেই কিছুদিন রাখা যায় না ভাইয়া? ওয়াহাজ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি গতকাল রাত থেকে নীরার বলা অনুযায়ী খোঁজ খবর নিয়েছি। যদিও সব পজিটিভ ফিডব্যাক এসেছে, তবুও এক বাসায় রাখা যাবে কিনা ভাবছি। বেলার দিকে তাকালো মৌ। বেলার ভাবুক দৃষ্টি দেখে বলল, বেলার বিয়ে পর্যন্ত থাকলে থাকুক, সমস্যা নেই, তারপর ওর কোনো একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। বেলা মৌয়ের দিকে কৃতজ্ঞতার দৃষ্টি ফেলে বলল, হ্যাঁ থাকুক, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। পাশে থাকা ফোনটা বেজে উঠতেই ফোন স্ক্রিনে চোখ চলে গেল মৌয়ের। বেলার ফোন বাজছে। বেলার মৌয়ের দিকে তাকাতেই মৌ মুচকি হেসে চোখ সরিয়ে নিল। বেলা ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি একটু আসছি। বেলা সোজা নিজের রুমে এসেছে। ফোনটা তখনও বাজছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় ফারাজ বলে উঠল, আসসালামু আলাইকুম হবু বউ। বেলাও ফারাজের টনেই কৌতুকের স্বরে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম হবু বর। ফারাজ মজার স্বরে আবার বলে উঠল, হুম। ওপাশ থেকে বেলাও ফারাজকে ভেঙিয়ে বলল, হুম, আমাকে নকল করছেন, আমাকে নকল করছেন। বেলার উল্টো কথা বলা থামছে না দেখে ফারাজ মুচকি হাসল, আই লাভ ইউ বাজিয়া, আই লাভ ইউ বাজিয়া, আই লাভ ইউ। আই থেমে গেল বেলা। গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি চাই? কল করেছেন কেন? বেলার প্রশ্নের উত্তর না দিয়ে বলে উঠল, কপি করলেন না কেন আমাকে? বেলা মুখ বাঁকিয়ে বলল, আমার ইচ্ছে। কল করেছেন কেন সেটা বলেন। ফারাজ এবার স্বাভাবিকভাবেই বলল, আম্মা বাবা বিয়ের কথা বলতে যেতে চাইছে, আপনার কোনো আপত্তি আছে? বেলার লজ্জা লাগছে। বিয়ের কথা এভাবে খোলামেলাভাবে মেয়ের সাথে কেউ বলে নাকি? বেলাকে চুপ থাকতে দেখে আবারও ফারাজের কণ্ঠস্বর ভেসে এলো, কিছু বলছেন না যে? বুড়ো হয়ে যাচ্ছি আমি, আর একটু হলে কি হবে? মানে আরও অপেক্ষা করতে বলছেন? বললে কি অপেক্ষা করবেন? না মানে বিয়েটা এবার করে নিলে ভালো হতো না? কেন আমার জন্য অপেক্ষা করবেন না? করব। কতদিন অপেক্ষা করতে হবে? ফাঁসিয়ে দিয়েছেন আপনি আমাকে। ফেসে থাকেন তাহলে আর কত? কি কত? এভাবে ঘোরাবেন আর কতদিন? আপনি যতদিন অপেক্ষা করতে চাইবেন ঠিক ততদিন। যদি আজই বিয়ে করতে চাই তবে আজই আমাদের বিয়ে।
বেলার কথায় নড়ে চড়ে বসলো ফারাজ। হেসে বলল, ভেবে বলছেন তো? বেলাও চকিত জবাব দিল, ভাবাভাবির কিছু নেই। আপনি আমাকে ভালোবাসেন, মানে আমি আপনার হতে সদা প্রস্তুত স্যার।